কলকাতার ঝা চকচকে কর্পোরেট জগৎ থেকে বহু দূরে সুমন তার গ্রামের বাড়ির জন্য মন খারাপ করা এক সন্ধ্যায় নিজেকে আবিষ্কার করল সদর ঘাটের কোলাহলে। মায়ের অসুস্থতার খবরটা তার গোছানো জীবনে এক আকস্মিক ঝড়ের মতো এসেছে। রাতের শেষ বাসটা ধরতে না পারার বিরক্তি আর মায়ের জন্য চাপা উদ্বেগ, এই দুই অনুভূতি নিয়ে সে যখন ঘাটে পৌঁছালো তখন চারদিকে কেবল বাড়ি ফেরার তাড়া। তার গন্তব্য সুন্দরবনের সীমানায় থাকা এক প্রায় বিস্মৃত গ্রাম শ্যামগঞ্জ। ঘাটে বাঁধা লঞ্চগুলোর মধ্যে কেবল একটাই তার পথের যাত্রী নেবে, এমভি চাঁদপুর। লঞ্চটার দিকে পাকিয়েই সুমনের শহুরে রুচিতে ধাক্কা লাগল। এ যেন কোনো জলযান নয়, বরং নদীর বুকে ভাসমান এক ইতিহাস। বিরাট পুরনো কাঠামোয় জায়গায় জায়গায় ক্ষয়ের চিহ্ন, রংচটা শরীরে শ্যাওলার সবুজ প্রলেপ। সুমন ভাবল এই লঞ্চটা হয়তো মাতলা নদীর মতোই প্রাচীন, যার বুকে জমে আছে অগণিত যাত্রীর গল্প, দীর্ঘশ্বাস আর না বলা কথা। লঞ্চের সারেং রহিম শেখ বয়সের ভারে নুব্জ হলেও তার চোখের দৃষ্টি ছিল নদীর মতোই গভীর ও শান্ত। পানের রসে লাল হয়ে যাওয়া দাঁত বের করে সে সুমনকে আশ্বস্ত করল, ওইটা পড়েন কর্তা, চাঁদপুর বুড়ো ছিল, মাতলার নারী নক্ষত্র ওর জানা আছে, ভোরের আলো ফোটার আগেই ঘাটে ভিড়াই দিমু। অনিচ্ছা সত্ত্বেও সুমন লঞ্চে পা রাখল। ভেতরের আবছা আলো আর ডিজেলের তীব্র গন্ধ তাকে আরও অস্বস্তিতে ফেলে দিল। যাত্রী সংখ্যা হাতে গোনা। এক কোণে মাদুর পেতে শুয়ে আছে এক কৃষক পরিবার, তাদের চোখে মুখে সারা দিনের ক্লান্তি। অন্যদিকে জটলা করে বসে আছে গ্রামের 3 তরুণ, রতন, পলাশ আর বাপ্পি। রতন দলের নেতা গোছের, তার দামি মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজাচ্ছিল। তাদের উদ্ধত হাসি ঠাট্টা এই গুমট পরিবেশের সঙ্গে ছিল বড্ড বেমানান। তারা শহরে কাজ করে, নিজেদের গ্রামের অন্যদের চেয়ে উন্নতভাবে, আর সেই উদ্ধত্ত তাদের প্রতিটা কথায় ও আচরণে প্রকাশ পাচ্ছিল। সুমন তাদের থেকে দূরত্ব বজায় রেখে দোতলার ডেকে একটা খালি বেঞ্চে বসল। সেখানেই তার পরিচয় হল ইদ্রিস আলীর সাথে। 60 বর্ধ এই বৃদ্ধের পরনে ছিল ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, মুখে কাঁচা পাকা দাড়ি আর হাতে একখানা পুরনো তসবি। ভদ্রলোক এক দৃষ্টে তাকিয়েছিলেন নদীর অন্ধকারের দিকে। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। ইঞ্জিনের গম্ভীর গর্জনে পুরো লঞ্চটা কেঁপে উঠল। ধীরে ধীরে ঘাট ছেড়ে এমভি চাঁদপুর রাতের রহস্যময়ী মাতলার বুকে তার ধীর ক্লান্ত যাত্রা শুরু করল। রাত যত গভীর হল, মাতলার রূপ তত ভয়ঙ্কর হতে শুরু করল। চারপাশ থেকে ঘন কুয়াশা এসে যেন লঞ্চটাকে গ্রাস করে নিল। সার্চলাইটের আলো সেই কুয়াশার দুর্ভেদ্য দেওয়ালে ধাক্কা খেয়ে অসহায়ভাবে ফিরে আসছিল। নদীর পাড়ের জোনাকি বা দূরের গ্রামের আলো সবই হারিয়ে গেছে। এখন শুধু ইঞ্জিনের একটানা শব্দ, জলের ছলছল আওয়াজ আর এক আদিম নিস্তব্ধতা। রতন, পলাশ আর বাপ্পির আসর তখনও গরম। রতন তার স্বভাবসিদ্ধ ঔদ্ধত্যে সারেং রহিম শেখের কেবিনের কাছে গিয়ে চেঁচিয়ে বলল, কে চাচা, লঞ্চ তো চালাইতেছ না, মনে হইতাছে কাঁধে কইরা নিতাস, এই ভাঙা জাহাজে কইরা মাতলার পেটে না চইলা যায়। রহিম শেখ তার দিকে একবার শান্ত শীতল চোখে তাকালো, তারপর ধীর স্বরে বলল, মাতলা নদী মার মতো, আবার ডাইনির মতো, এর মেজাজ বোঝা কঠিন। তারে লইয়া মস্করা করতে নাই, জোয়ান মরদ। এই নদীতে কত জনের ঘর ভাঙা গেছে, আবার কতজনে মরণের পরেও এই নদী ছাইড়া যাইতে পারে নাই। তার কথায় কান না দিয়ে রতন বন্ধুদের কাছে ফিরে এসে বীরের মতো হাসতে লাগল। তাদের এই হইচইয়ের মধ্যেও সুমন আর ইদ্রিস আলী এক অদ্ভুত পরিবর্তনের সাক্ষী হচ্ছিলেন। নদীর হাওয়াটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেছে। একটা স্যাঁতস্যাঁতে পচা পাতার গন্ধের সাথে মিশে যেতে লাগলো এক তীব্র মাদকাতাময় সুবাস, ভেজা মাটি আর বুনো জুই ফুলের গন্ধ। ইদ্রিস আলী তসবি গোনা থামিয়ে ফিসফিস করে বললেন, নদীর হাওয়া বদলাইতেছে, ভালো লক্ষণ নয়। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সুমন জিজ্ঞেস করল, এর মানে কি? এর মানে
নদীতে আজ এমন কেউ জেগে উঠেছে যার ঘুম ভাঙার কথা ছিল না। ইদ্রিস আলীর কণ্ঠস্বর জুড়ালো, প্রায় অশরীরী। গন্ধটা তীব্র হওয়ার সাথে সাথেই ঘটল সেই ঘটনা। লঞ্চের অন্য প্রান্তে, যেখানে কুয়াশা সবচেয়ে ঘন, সেখানে আবছাভাবে ফুটে উঠল এক নারী মূর্তি, পরনে গাঢ় লাল রঙের বেনারসি, যাই অন্ধকারেও যেন জ্বলজ্বল করছে। একরাশ কালো চুল পিঠ ছাপিয়ে নেমে গেছে, আর তার স্থির দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা ছিল অস্বাভাবিক। রতন তার মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জেলে সেদিকে তাক করে চেঁচিয়ে উঠল, কে ওখানে? একা একা ফিল্মের শুটিং করতেছেন নাকি? চেহারাটা তো দেখান। তার কথা শেষ হওয়ার আগেই মহিলাটি খুব ধীরে, যেন প্রতিটা পদক্ষেপ মেপে মেপে তাদের দিকে মুখ ফেরালো। কুয়াশার কারণে মুখটা স্পষ্ট নয়, কিন্তু তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত কয়লার টুকরো। সেই চোখে কোনো রাগ বা বিদ্বেষ ছিল না, ছিল এক অতল জমাট বাঁধা বিষণ্ণতা, যা দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রতন অট্ট হাসিতে ফেটে পড়ল, আরে বাস, এ তো দেখি সিনেমার ভূত, আয় একটা সেলফি তুলি তোর সাথে। এই বলে সে পকেট থেকে মোবাইল বের করে সেদিকে এগিয়ে যেতে লাগল। খবরদার! রহিম শেখের বজ্র গম্ভীর কণ্ঠস্বর সবাইকে চমকে দিল। সে তার কেবিন থেকে বেরিয়ে এসেছে, তার চোখে মুখে তীব্র আতঙ্ক। ওই দিকে এক পাও বাড়াবি না ছোকরা, ওরে বিরক্ত করিস না, ওরে ওর মতো থাকতে দে। কিন্তু রতনের কানে সে কথা ঢুকল না। সে হাসতে হাসতে প্রায় 10 ফুটের মধ্যে পৌঁছে গেছে। কি চাচা, ভয় পাইলে? এইগুলা সব চোখের ভুল। ঠিক তখনই মহিলাটি খুব শান্ত, জলতরঙ্গের মতো মৃদু স্বরে বলে উঠল, আমার ছবি তুলবে? সেই কণ্ঠস্বর শুনে রতনের হাসি এক মুহূর্তে থেমে গেল। তার মুখের ঔদ্ধত্যের জায়গায় ফুটে উঠল তীব্র ভয়। রহিম শেখ কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল সেই অভিশপ্ত কাহিনী। আজ থেকে বছর 10 আগের কথা। শ্যামগঞ্জেরই এক মাইয়া, নাম তার শাপলা। বিয়া হয়েছিল শহরে। এই লঞ্চেই কইরা নতুন সংসার করতে যাইতেছিল। কিন্তু লঞ্চের মালিকের পোলা, যে কিনা লঞ্চেই ছিল, মাইয়াডার উপর নজর দেয়। মাইয়াডা রাজি না হওয়ায় ওরে ওরে মাতলার জলে ভাসাইয়া দেয়। সেই থেকে প্রতি অমাবস্যা পূর্ণিমায় শাপলা ফিরা আসে একজন সঙ্গী খোঁজে, যে তার সাথে এই নদীর তলায় চইলা যাইব। কাহিনী শেষ হতেই রতনের হাত থেকে মোবাইলটা সশব্দে নিচে পড়ে গেল। সে দেখল শাপলার ছায়ামূর্তিটা তার দিকে হাত বাড়িয়েছে। সেই হাত থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। আমারে বাঁচাও! রতনের গলা দিয়ে একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। সে পেছানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন ডেকের সাথে আটকে গেছে। একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল রেলিংয়ের দিকে। পলাশ আর বাপ্পি ভয়ে চিৎকার করে উঠল। সুমন আর ইদ্রিস আলী স্থানুর মতো দাঁড়িয়ে রইল। রহিম শেখ তারস্বরে দোয়া পড়তে শুরু করল, কিন্তু কোনো লাভ হইল না। রতনের শরীরটা শূন্যে ভাসতে ভাসতে রেলিং টপকে গেল। তার শেষ আর্তনাদটা রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়ে মিলিয়ে গেল ঝপাং করে ওঠা জলের শব্দে। তারপর সব শান্ত, যেন কিছুই হয়নি। শুধু ভেজা মাটি আর ঝুঁই ফুলের গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। রতন হারিয়ে যাবার পর লঞ্চে নেমে এলো মৃত্যুর মতো শীতল শকুন। পলাশ আর বাপ্পি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায়। ইদ্রিস আলী আর রহিম শেখ বুঝতে পারছিল শাপলার অভিশাপ আজ সহজে ছাড়বে না। রহিম শেখ চিৎকার করে বলল, সবাই ইঞ্জিনের ঘরে চলে আসেন, জলদি! ওই ঘরটা লোহার, আর ইঞ্জিনের গরমে কোনো অশুভ শক্তি টিকতে পারে না। সবাই হুড়মুড়িয়ে লঞ্চের পেটে থাকা ছোট গরম তেলচিটে ইঞ্জিন ঘরের দিকে দৌড়াল। পলাশ আর বাপ্পি তখনও ভয়ে কাঁপছে। সুমন তার জীবনের সবচেয়ে তীব্র ভয়টা অনুভব করছিল। লোহার দরজাটা বন্ধ করে দিতেই তারা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু আতঙ্ক থেকে নয়। বাইরে তখন শুরু হলো শাপলার তাণ্ডব।
লঞ্চের গায়ে আছড়ে পড়ছে জলের ঝাপটা, যদিও নদীতে কোনো ঝড় নেই। দরজায় পড়ছে খামচির শব্দ, আর তার সাথে ভেসে আসছে শাপলার কান্নার আওয়াজ, যা কিছুক্ষণের মধ্যেই পরিণত হচ্ছে ভয়ঙ্কর হাসিতে। সে একে একে সবার নাম ধরে ডাকতে লাগলো। তার কণ্ঠস্বর তখন আর করুণ নয়, বরং প্রতিশোধের আগুনে পরিপূর্ণ। ইদ্রিস আলী আর রহিম শেখ সমানে কোরআনের আয়াত পাঠ করে চলছেন। সেই পবিত্র ধ্বনি যেন একটা অদৃশ্য বর্ম তৈরি করেছে ইঞ্জিন ঘরের চারপাশে। কিন্তু পলাশ আর বাপ্পির মানসিক অবস্থা চরমে পৌঁছেছিল। বাপ্পি হঠাৎ চিৎকার করে উঠল, আমি এখানে মরতে পারবো না, আমারে যাইতে দে, বলে সে দরজার দিকে দৌড় দিল। ইদ্রিস আলী আর সুমন তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু ভয়ের শক্তি তখন যুক্তির চেয়ে বেশি। বাপ্পি এক ঝটকায় দরজাটা খুলে ফেলল। সাথে সাথেই এক ঝাপটা বরফ শীতল হাওয়া আর জুঁই ফুলের গন্ধ ঢুকে এলো ঘরের ভেতর। দরজার ওপাশে দাঁড়িয়েছিল শাপলা। তার মুখটা এবার স্পষ্ট দেখা যাচ্ছিল। রাগে আর দুঃখে সেই মুখ বিকৃত। বাপ্পি একটাও শব্দ করতে পারল না। শাপলার ছায়ামূর্তিটা তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে এক ঝটকায় টেনে নিয়ে গেল বাইরের অন্ধকারে। পলাশ সেই দৃশ্য দেখে বিকট চিৎকার করে জ্ঞান হারালো। ইঞ্জিন ঘরের ভেতরে তখন শুধু সুমন, ইদ্রিস আলী, রহিম শেখ আর অচৈতন্য পলাশ। বাইরে শাপলার অট্টহাসি। সুমন বুঝতে পারছিল তাদের শেষ সময় উপস্থিত। ঠিক সেই মুহূর্তে যখন সমস্ত আশা শেষ, অনেক দূর থেকে, হয়তো কোনো চরের মসজিদ থেকে ভেসে এলো ভোরের আজানের সুমধুর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের পবিত্র ধ্বনিটা কানে পৌঁছানো মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল। শাপলার অট্টহাসি পরিণত হল এক তীব্র যন্ত্রণার আর্তনাদে। লঞ্চের উপর আছড়ে পড়া জলের ঝাপটা থেমে গেল। জুঁই ফুলের গন্ধটা মিলিয়ে গিয়ে বাতাসে ভাসতে লাগল ভোরের স্নিগ্ধতা। সুমন সাহস করে দরজার বাইরে উকি দিল। পূর্ব আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটে উঠেছে। কুয়াশা কেটে যাচ্ছে, নদীর জল শান্ত। শাপলা বা তার কোনো চিহ্ন কোথাও নেই। শুধু ডেকের উপর পড়ে আছে বাপ্পির এক পাতি জুতো। লঞ্চ যখন শ্যামগঞ্জ ঘাটে ভিড়ল, তখন সকালের আলোয় চারদিক ঝলমল করছে। জ্ঞান ফেরার পর পলাশ সম্পূর্ণ নির্বাক হয়ে গেছে। তার চোখ দুটো শূন্য। সুমন, ইদ্রিস আলী আর রহিম শেখ তিনজন নীরব সাক্ষী হয়ে রইল গত রাতের ভয়ঙ্কর ঘটনার। গ্রামের লোকেরা রতন আর বাপ্পির নিখোঁজ হওয়ার খবর শুনে বলল, মাতলা তার বাৎসরিক বলি নিয়ে লইছে। সুমন তার মায়ের কাছে পৌঁছাল, কিন্তু তার ভেতরটা আগের মতো ছিল না। কলকাতার সেই আত্মবিশ্বাসী, যুক্তিবাদী যুবকটা যেন এমভি চাঁদপুরের ডেকেই হারিয়ে গেছে। সে এখন জানে এই জগতের আলো আধারির খেলার মাঝে এমন কিছু শক্তি আছে যার সামনে মানুষের ঔদ্ধত্য খড়পুটোর মতো ভেসে যায়। মাতলা নদীর দিকে তাকালে তার আজও কানে ভেসে আসে এক অভিশপ্ত রাতের কান্না আর জুঁই ফুলের গন্ধ।